প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলাপের বিষয় মূলত যে ভূ-রাজনীতির খেলায় বাংলাদেশের মুক্তি কোন পথে? আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো। চলো চলো ঢাকায় চলো। 13 তারিখ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ওনার ডাকেই 13 তারিখ লকডাউন কর্মসূচি পালন করা হবে সমগ্র ঢাকা শহরে। এর আগে 10, 11, 12 এই 3 দিন বিভিন্ন জেলা, উপজেলা, থানায় চলবে বিক্ষোভ মিছিল। এই সমস্ত কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে, তিনি মধ্যরাতে এক ঘটনা ঘটিয়েছেন। তা একটু আগে আপনাদের বলিনি। সে মধ্যরাতে ঘটনাটি কি জানেন? যে 15টা জেলার যে ডিসি আছেন, জেলা প্রশাসক, তাদেরকে বদলি করা হয়েছে। তার মানে আগে যারা ধরেন নোয়াখালীতে যে ছিল তাকে পাঠানো হয়েছে ধরেন আপনার কিশোরগঞ্জকে নোয়াখালী, এইভাবে। কিন্তু আপনার বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন জায়গায় দেখবেন যে আরে এটা নতুন নিয়োগ না, নতুন নিয়োগ না, এগুলো পুরাতন বোতলে নতুন মদ ঢালার মতোই অবস্থা, বা নতুন বোতলে পুরানো মদ ঢালার মতো অবস্থা। আর এই সমস্ত ডিসি কারা জানেন? যারা 2001 থেকে 2007 পর্যন্ত যারা নিয়োগ পেয়েছিলেন, বা গত 15 বছরে বিসিএস দিয়ে যেসব নিয়োগ পেয়েছিলেন, তাদের মধ্যে যারা চরম জামাতপন্থী, চরম বিএনপি পন্থী, তাদেরকে আনা হয়েছে এই 15টা জায়গায়। এবং এই 15টা জেলা কোন জায়গায় জানেন? সব ঢাকা শহরের আশপাশে। তাহলে ঢাকা শহর থেকে জাস্ট ঢাকা শহরের ভেতরে ঢুকার জন্য 2 থেকে 3 ঘন্টা সময় পেলে, যেখানে ঢাকা শহরের লোক ঢুকে যেতে পারবে, সেই সব জেলাগুলোতে ওনারা এই নতুন করে জেলা প্রশাসক বিভিন্ন জেলা থেকে এনে এইসব জায়গায় বসিয়েছেন। টোটালি জামাত এবং বিএনপি পন্থী এদেরকে বসিয়েছেন। কারণ এরা বসলে এরা পুলিশকে ঠিকভাবে কাজে লাগাইতে পারবে, যাতে পাবলিক কোনো অবস্থাতেই ইয়েতে না যেতে পারে, ঢাকার দিকে না যেতে পারে, এটা দেখাশোনা করার জন্য। এবং আপনারা জানেন যে ঢাকা শহরের 50টা থানায় পুলিশকে রেড অ্যালার্ট জারি করেছে। সেটাও বিভিন্ন পত্রিকাতে এসেছে, সেগুলো আপনারা দেখেছেন অলরেডি। সারা দিনই এগুলো ঘুরোঘুরি করেছে। এবং পুলিশকে এমন ভাবে তৈরি করা হয়েছে, মানে একটা জঙ্গি দশা। 7,000 পুলিশটাকে, তবে সমস্ত পুলিশকে খুব ভারী পোশাক দেওয়া হয়েছে। জামা, জুতা, প্যান্ট, শার্ট তো আছে, সাথে ওই যে হেলমেট টেলমেট, আরো কি কি। তার মানে যে এইসব পুলিশ সর্বোচ্চ আপনার 5 থেকে 7 মিটার পর্যন্ত ফ্রিকুয়েন্টলি দৌড়াইতে পারবে, এরপর আর দৌড়াইতে পারবে না। সুতরাং ওরা যে দৌড়ানে দিলে আপনারা ভাইগা যেতে হবে, তার কোনো কারণ নাই। একটু খামখিচা দাঁড়াইলেই দেখবেন যে ওরাই ব্যাক ফুটে যাবে। কারণ হচ্ছে যে এই পোশাক পইরা 20-22 কেজি ওজন এক্সট্রা নিয়ে দৌড়াইতে পারবে না। এখন আসে আমাদের সেই ঢাকা লকডাউন কর্মসূচিটা। এই ঢাকা লকডাউন কর্মসূচির জন্য যা হবে, সেটাতে কোন থানায় কোন পুলিশ, কোথায় কোন পুলিশ, এগুলো সব কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবেন। কোথায় কতজন আছে একদম সব ক্লিয়ার। এগুলো ফেসবুক অলরেডি সবাই পোস্ট করেছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে পোস্ট করছি, আপনারা দেখে নিতে পারেন। তো ঢাকা কর্মসূচি, আমাদের যে কর্মসূচি, সেটা হচ্ছে যে মূলত শান্তিপূর্ণ কর্মসূচি। কারণ আমরা একদম শান্তিপূর্ণ কর্মসূচি করব, আমাদের এখানে কোনো ভেজাল নাই। কিন্তু যদি কেউ আমাদের ভেজাল করতে আসে, মব করতে আসে, তাহলে কিন্তু বাবারা চুপ থাকা যাবে না। ঠিক সেম ভাবে আমি পুলিশ প্রশাসনকে বলবো, দেখেন আপনারা আইন মেনে চলেন। আমরা ঝামেলা করতে যাচ্ছি না, আপনারাও ঝামেলা করেন না। তবে আপনারাও যদি ঝামেলা করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের খেলা দেখাইতে এক বিন্দু দেরি করব না। আর আমার ভাই, বন্ধু, বোন যারা আছেন, যারা ঢাকা শহরে যেতে চান 13 তারিখ উপলক্ষে, তাদের জন্য আমার একটাই পরামর্শ, যে যান, কোনো সমস্যা নাই, আপনারা যান। তবে আপনাদের ফোন, যে ফোন, এটা বাটন ফোন ব্যবহার করেন। আপনার অ্যান্ড্রয়েড ফোন নয়, বাটন ফোন ব্যবহার করেন, যেখানে আপনার ফেসবুক নাই, কিচ্ছু নাই, ব্যবহার করেন। ঢাকা শহরে আত্মীয় স্বজন আছে, ফেসবুক ওখানে যেয়ে খুলতে পারবেন, ওখানে আত্মীয় স্বজন থেকে ওদের ইয়ে থেকে খুলতে পারবেন, যান। তবে হোটেলে থাকার ক্ষেত্রে, আবাসিক হোটেলগুলো থাকার ক্ষেত্রে একটু কেয়ারফুল। কারণ হচ্ছে আবাসিক হোটেলগুলোতেই সবচেয়ে বেশি নজর দিবে, আগামী কাল থেকে পুলিশ সবচেয়ে বেশি নজর দিবে আবাসিক হোটেলে। কারণ দেখেন, ইন্টারিম সরকারের একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। যদি আওয়ামী লীগকে চরম বাধা দেয়, সেটা ইন্টারন্যাশনাল এটা নিউজ হয়ে যাবে, যে হ্যাঁ, এরা শান্তিপূর্ণ মিছিল মিটিং করতে দিচ্ছে, এটা ইন্টারন্যাশনাল নিউজ। ইন্টারন্যাশনালি তখন আরো বেশি চাপ প্রয়োগ করবে এই সরকারকে, যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে বাধ্য। আবার না দিলেও তাদের দুর্বলতা প্রকাশ পাবে, কারণ তারা যেই জোর নিয়ে ক্ষমতায়, সেই দুর্বলতা। সুতরাং উভয় দিকেই তাদের বিপদ। সুতরাং আমরা টেকনিক্যালি, হাইলি টেকনিক্যালি আমাদের চলতে হবে। আপনার একটা জিনিস, আপনারা যারা ধরেন এই 2001, 2006 বা 91, 96 বা 90 এর গণ আন্দোলন দেখেছিলেন, তারা সবাই জানেন যে এইসব বড় বড়
এই অবরোধ সমাবেশে কিভাবে কি টেকনিক ইউজ করে। আর যারা জানেন না, যারা এগুলো দেখেননি, আমাদের ছোট ভাইয়েরা, জেনজি প্রজন্ম যারা, তারা 2024-এর আগস্ট, জুলাই আগস্টের কাহিনী দেখেছেন। ওই সময় পুলিশ এবং বাকি 50% আমরা ছিলাম একদিকে, আর এই জেনজি প্রজন্ম বা আপনার জঙ্গিরা ছিল অন্যদিকে। সুতরাং এবার ঠিক তার বিপরীত। এবার আমরা তাদের পজিশনে, তারা আমাদের পজিশনে। সুতরাং দেখতে হবে, কিন্তু আমাদের পজিশনে তারা, এখন আমাদের পজিশন হলো একটা জিনিস তাদের দুর্বলতা আছে, সেটা হচ্ছে যে পুলিশের ভিতরে এই যে 17,000 বা 7,000 পুলিশ যা নামানো হচ্ছে, আজকের যে পুলিশের যে মিটিং, সেইখানে পুলিশ সরাসরি এইভাবে বাধা, মারামারি, গোলাগুলিতে তারা রাজি নয়। তারা সর্বোচ্চ কি ব্যবহার করতে পারে? টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং পানি। সুতরাং আপনারা সবাই পকেটে করে রুমাল নিয়ে যান, রুমালে প্রচন্ড পানি ভিজা রাখেন, টিয়ার গ্যাস দিলে সাথে সাথে চোখে দেন। এছাড়াও আরেকটা টেকনিক, সেটা হচ্ছে যে কারো যদি সাহস থাকে যে টিয়ার গ্যাস মেরে, টিয়ার গ্যাস পড়ার সাথে সাথে ওখান থেকে কিন্তু, যদি কারো হাতে গ্লাভস থাকে, আমি বারবার বলছি গ্লাভস মাস্ট, কারণ টিয়ার গ্যাসের সেল খুব গরম থাকে, গ্লাভস থাকে, তারা ওই জিনিসটাকে ওইভাবে ধরে উল্টা আবার তাদের দিকে ছুঁড়ে মারতে পারে, যাদের সাহস আছে। আর যদি কারো সাহস না থাকে, সেই রিক্সে যায় না। আর এছাড়া আপনারা আপনাদের পূর্ণ প্রস্তুতি নেবেন, টুকটাক প্রস্তুতি নেবেন, কে কিভাবে যাবেন প্রস্তুতি নেন, তবে কে কিভাবে যাচ্ছেন যে গ্রুপ করে একেবারে হই 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 করে বান্ধবীদেরকে বলে এটা যায় না, এটাতে বিপদ আছে। ঢাকা শহরে ঢুকতে হবে ভোর 5টার থেকে 7টার ভেতরে। একটা কথা বলি, সারা রাত কিন্তু চেকিং চলবে। আবার ভোরের দিকে ফজরের নামাজের পরপর একটু লিবারেল হয়ে যাবে, আপনাদের বারবার বলি একটু লিবারেল হবে ফজরের নামাজের পরপর। কারো যদি টিকিট করা থাকে আগে, যে মর্নিং বাসে দুই চারজন বাস উঠবেন, তো সব লুঙ্গি, সবাই আপনারা লুঙ্গি এবং শার্ট পরা যান, যাতে মনে হয় যেন আপনারা কাজে যাচ্ছেন। কোনো এসি বাস না, নর্মাল লোকাল বাস, একদম লোকাল বাস, যেটা গরমে ঘামায় যায়, এরকম বাসে একটা গামছা, একটা লুঙ্গি নিয়ে যান। ঠিক জায়গা মতন যায়, লুঙ্গি ব্যাগে আপনার পরে ফেলবেন কি প্যান্ট। এবং কেউ কেউ যদি পারেন, কিছু স্কুল কলেজের বেইস জোগাড় করে নেন, যেগুলো ঢাকায় নীলক্ষেতে আছে, এগুলো জোগাড় করে নেন, এগুলো সব করে যাবেন টোটাল স্টোর। মানে ওরা যা করছে ঠিক তার র্যাপিড এখন আপনাদেরকে করতে হবে। এবং আমরা বারবার বলছি যে আমাদের এই লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণ, তবে হ্যাঁ, কেউ বাধা দিতে আসলে তাকে আমরা ছাড়বো না। এবং একটা জিনিস মনে রাখতে হবে, 13 তারিখের লকডাউন আমাদের জন্য এসিড টেস্ট বা সেমিফাইনাল খেলা। এই খেলায় যদি আমরা উতরে উঠি, এরপরে তাদের খবর আছে খুব সহসা। এবং আমাদের পেছনে 13 তারিখ কি হবে, সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে, সারা ওয়ার্ল্ড মিডিয়া তাকিয়ে আছে। সব ওই দিন 13 তারিখ ঢাকা সিটির চতুর্দিকে থাকবে মিডিয়াগুলো। সুতরাং ওরা চাইলেও আপনার আগের মতো মপ করতে পারবে না। এবং এখানে ঢাকা শহরের ওই ইশরাক, উনি নাকি বলেছেন উনি বাধা দিবে। আবার এদিকে যে আরেকটা আছে না খবিশ, ওই যে শিলং সালাউদ্দিন, সে বলেছে আওয়ামী লীগ তোমরা তো পালিয়ে গিয়েছ, তোমরা সাহস থাকলে এখানে আসো। তো ওই শিলং সালাউদ্দিনকে বলি, শিলং সালাউদ্দিন, আপনি তো 10 বছর পালিয়েছিলেন, ইন্ডিয়ার শিলং এ গিয়ে কি করেছিলেন সেটা কি মনে নেই আপনার? আপনার এত সাহস এখন, আপনি এখন তখন পালিয়েছিলেন কেন? আপনি থাকতে পারেন নাই? কারণ হচ্ছে রুহুল কবির রিজভী যেমন গুলি খেয়ে ওই যে পুরুষত্বের দানা হারিয়ে ফেলেছিলেন, আপনি এরকম হারাইতেন দুই একটা, আপনার দুইটা আছে, একটা হারাইতেন, তখন আপনি ভয় পেয়ে পালাইলেন, আবার এখন লম্বা লম্বা কথা বলেন। আমরা গত 1.5 বছরে যত মিছিল মিটিং করেছি, আপনারা তা 17 বছরে এরকম 17টাও করতে পারেননি। শিলং সালাউদ্দিন ভাই, আপনি আমার চিটং এর মানুষ, তো একটু ভালো হয়ে যান, নিজের কথা চিন্তা করেন। আর আমার ভাই বোন, আপনাদের বলি একটা কথা, যে আমাদের চট্টগ্রামে একজন জনপ্রিয় মেয়র ছিলেন, নাম ছিলেন ABM মহিউদ্দিন চৌধুরী। তো ওনার সামনে একদিন যখন আমরা সবাই বসছি, তখন ছেলেপেলেরা মিছিল করতেছে, মহিউদ্দিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। তখন মহিউদ্দিন চৌধুরী ওইটা চিটাঙ্গার ভাষায় গালি দিয়ে, সুলতানির ফুয়া, কি আর মহিউদ্দিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে, সুলতানির ফকল তোরা সামনে থাকবি, হাই আনা তাই কেম পিছে। তার মানে উনি গালি দিয়া বললেন যে পাঁচ তোমরা আমার পিছে কেন, তোমরা আমার সামনে থাকো, আমি তোমাদের পিছে থাকবো, নেতা না আমি, কিসের আমি আগাই যাবো আর তোমরা পিছে থাকবো, মানে তোমরা আগাই যাও আমি পিছে থাকি। পরে পোলামেন কাছে তাহলে মহিউদ্দিন ভাই মিছিলের লোক, যে মহিউদ্দিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ওদের সাথে কেন, সাথে কি ক্যাটা ফুটছে আমার? উনি চিটাঙ্গের ভাষায় বলছেন, সাথে কি ক্যাটা ফুটতে না আলাপ আলাপ। এই ছিলেন মহিউদ্দিন চৌধুরী, খুবই অমায়িক একজন লোক ছিলেন, আবার মেজাজ গরমের তেমন ছিলেন, কিন্তু একজন নেতা ছিলেন, ডাক দিলে লাখো লোক পাওয়া যেত। তার মতন নেতাই এখন আমাদের দরকার, এবং আপনাদের মধ্য থেকে ওনার মতন নেতাই বেরিয়ে আসবে। সুতরাং
আপনার ঢাকা, চিটাং, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুর, যশোর, যে যেখানে আছেন, আপনারা আস্তে আস্তে সামনে আগিয়ে আগান, আস্তে আস্তে সামনে আগান, র্যাপিড না যে কালকে ঢাকা শহর, না না না, আস্তে আস্তে আগান এবং যে যেভাবে পারেন ঢুকতে থাকেন ঢাকা শহরে। এবং একটা কথা মনে রাখবেন যে হোটেল গুলো থেকে একটু থাকবেন, আপনারা বিরত থাকবেন, যে হোটেলগুলো থেকে, ঢাকা সিটির ভিতরে হোটেলগুলো থেকে একটু নিরাপদে থাকবেন, একটু বাহিরে থাকেন, যেখান থেকে হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট হাঁটলেই আপনার ঢাকা সিটিতে পৌঁছা যায়, এরকম অনেক জায়গা আছে। ঢাকার আশপাশের জেলাগুলোতে অনেক জায়গা আছে, 30 থেকে 40 মিনিট হাঁটলেই চলে যাওয়া যায়, অথবা কোনো বাসে উঠলে বাসেও চলে যাওয়া যায়। এইসব জায়গায় আপনারা আস্তে আস্তে ঢুকে পড়েন, লুঙ্গি, গেঞ্জি, জিন্স প্যান্ট, পকেটের ভিতরে একটু মোটা জাতের বেল্ট, যাতে বেল্টের আগাটাকে আপনার হাতে রাখা যায় এবং গোড়া যেখানে আপনার লাগানো যে বাকেল আছে সেটা যাতে ওপেন থাকে, তার মানে মপ আসলে ওইটা দিয়েই মাই। 13 তারিখ দাঁড়াইয়েন না কোথাও। পুলিশ প্রশাসন ভাই, আবারও বলছি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই লকডাউন কর্মসূচিকে বাধা দিয়েন না, আপনারা সহযোগিতা করেন, আমাদের এই লকডাউন কর্মসূচি ভাঙচুরের জন্য না। যদি এখানে বাধা দেন তাহলে আমরাও আর তাকাবো না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। 13 নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক তিনি এই ঘোষণা দিয়েছেন। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকে কথা বলেছেন 13 তারিখের প্রোগ্রামকে সফল করতে হবে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে অবশ্যই এই প্রোগ্রাম সফল করা বাঙালি জাতি হিসেবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে 13 তারিখ অ্যাকচুয়ালি কি হবে। 13 তারিখ আওয়ামী লীগ হঠাৎ করে ঘোষণা দিয়ে কেন কর্মসূচির আহ্বান জানাইলো? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো রাজনৈতিক দল কখনোই দেশের কথা ভাবেনি, কখনোই দেশের সাধারণ মানুষের কথা ভাবেনি, যার কারণে যতবার বাংলাদেশের গণতন্ত্রকে শৃঙ্খলিত করা হয়েছে ঠিক ততবার বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাতা হয়ে এসে গণতন্ত্রকে উদ্ধার করেছে। যতবার বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পড়েছে ততবার আওয়ামী লীগকে সামনে এসে দেশের মানুষকে রক্ষা করতে হয়েছে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হয়েছে। এবং 2024 সালে সেই দেশীয় এবং আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশপন্থী কোনো রাজনৈতিক দল আপনারা বাংলাদেশে দেখেছেন যারা বাংলাদেশের মানুষের ভালোটা চায়, যারা বাংলাদেশকে ঠিকঠাক মতো পরিচালিত করতে চায়? চায়নি। সেই করিডোর ইস্যু, সেই সেন্ট মার্টিন ইস্যু, বন্দর ইস্যু, এই যে বিষয়গুলো সম্পন্ন হয়েছে বাংলাদেশে সুনিপুণভাবে ইউনূসের নেতৃত্বে হয়েছে, কিন্তু এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সম্মতি দিয়েছিল, সমর্থন ছিল বলেই ডক্টর ইউনূসের মতো নরবরে একটা ব্যক্তি সরকার প্রধানের দায়িত্ব পাবার পর থেকে তিনি খুব স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বন্দর, করিডোর এবং সেন্ট মার্টিনকে দিয়ে দিয়েছেন। শুনেছি আজ পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ জাহাজের কাজটা আসলে কি? এই জাহাজের মধ্য দিয়ে কি অস্ত্র এসেছে ভারতকে আক্রমণ করবার জন্য? এগুলো তো স্বাভাবিকভাবে ভেবে নেওয়া হবে। সীমান্তে 3টা ক্যান্টনমেন্ট নতুন করে স্থাপন করেছে ভারত, এগুলো কি এমনি এমনি করেছে? করে নাই তো। এদের আচরণের কারণে করতে বাধ্য হয়েছে ভারত। আগামী 10 কিংবা 15 বছর পর পরবর্তী প্রজন্ম অবশ্যই বাংলাদেশের মানুষকে প্রশ্ন করবে, আপনার সন্তান আপনাকে প্রশ্ন করবে, আপনার নাতনি আপনাকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে যখন একটা বুইরা শকুন বাংলাদেশের সার্বভৌমত্বকে পশ্চিমা প্রভুদের কাছে বিক্রি করে দিয়েছিল তখন তোমরা প্রতিবাদ জানাওনি কেন? তুমি যেহেতু রাজনৈতিক সচেতন মানুষ ছিলা, তুমি যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলা, তোমার সেই রাজনৈতিক দল বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভেবে তারা কেন প্রতিবাদ জানায়নি? তারা কেন এই অবৈধ সাংবিধানিক সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার চেষ্টা করেনি? তারা কেন ঘোষণা দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে তাদের সাথে সম্মিলিতভাবে সংগ্রাম জারি রাখার জন্য বলেনি? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই করতে পারে। আমি মনে করি 13 তারিখের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা দায় মুক্তি পেল। কেমন দায় মুক্তি? ভবিষ্যৎ প্রজন্ম যখন আওয়ামী লীগের কাউকে জিজ্ঞাসা করবে, দেশ যখন সংকটে ডুবছিল, দেশ যখন পশ্চিমারা নিয়ন্ত্রণে নিচ্ছিল, দেশে যখন পাকিস্তানি সন্ত্রাসীরা ঘাঁটি গেড়ে বসেছিল, দেশে যখন ইউনূসের মতো পশ্চিমা পাপেট বসে বসে দেশটাকে খুবলে খুবলে খাচ্ছিল, তখন আওয়ামী লীগ কোথায় ছিল? দল আওয়ামী লীগের ভূমিকা কি? আওয়ামী লীগের নেতাকর্মীদের ভূমিকাই বা কি ছিল? 13 তারিখের এই কর্মসূচি শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের ব্যক্তিগত কর্মসূচি এমনটা ভাবার কোনো অবকাশ নেই। 13 তারিখের এই কর্মসূচি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ের একটা অংশ, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ের একটা অংশ, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা পুনরুদ্ধার করার লড়াইয়ের একটা অংশ। আমার মনে হয় আগামী প্রজন্মকে
উত্তর দেবার জন্য এই প্রোগ্রামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমি ঢাকাবাসীকে আহ্বান জানাবো, যারা আমাকে দেখেন, আপনারা সবাই বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পশ্চিমা শক্তির হাত থেকে রক্ষার জন্য হলেও আপনারা একযোগে সম্মিলিতভাবে 13 তারিখের সেই কর্মসূচিকে সফল করার চেষ্টা করেন। আর বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের লোকেশন কোথাও শেয়ার করেন না, সে যত ঘনিষ্ঠ ব্যক্তি হোক না কেন। আর আপনারা যদি পারেন স্মার্টফোন ব্যবহার থেকে এড়িয়ে থাকবেন, কারণ যখন প্রোগ্রাম চলমান থাকে ওই এলাকার মধ্যে কারা কোন স্মার্টফোন কোথায় কোথায় কি করে কার কার সাথে মানে কলে কথা বলে এগুলা বের করা যায়। ওইরকম টেকনোলজি বাংলাদেশে এই মুহূর্তে আছে। যারা দেশে থাকেন সো কেয়ারফুল থাকেন, নর্মাল ফোন ইউজ করেন, জাস্ট সিমে কথা বলার জন্য, কথা বলা শেষ করে ফোন অফ করে দিয়ে দেন। স্মার্টফোন ব্যবহার করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সচেতন থাকেন। ডক্টর ইউনূস গং, এদের সময় খুব শেষের দিকে, এরা দেশদ্রোহী। বাংলাদেশের মানুষ বুঝে গেছে এদেরকে দিয়ে কিছু হবে না। এরা বাংলাদেশে এসেছে তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তবায়ন করে চলে যাওয়ার জন্য। এই জিনিসগুলো বাংলাদেশের মানুষের উপলব্ধি করার খুব প্রয়োজন ছিল এবং সেটা তারা করে ফেলেছে। সো আপনারা সাবধানে থাকেন, নিরাপদে থাকেন। আর প্রশাসনিক যে ব্যাপারটা, গতকাল ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের নেতৃত্বে বা সেনাপ্রধানের উপস্থিতিতে ডিজিএফআই এর চিফ, এনএসআই এর চিফ, অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য শীর্ষ পর্যায়ের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে একটা মিটিং হয়েছে। 16 মাসে সেনাবাহিনীর ভূমিকা এবং সেনাবাহিনীকে বিএনপি, জামাতের, এনসিপির হয়ে কাজ করার কারণে বাংলাদেশের মানুষ যথেষ্ট তাদের উপর ক্ষুব্ধ। তারা এই কাজটাকে আর এগিয়ে নিতে চায় না। তাদের যে সেনাবাহিনীর 50% উইথড্র করা হয়েছে সৈনিক মাঠ থেকে, মিলিটারি পাওয়ার থেকে, এটা 100% করা হবে নির্বাচনের পূর্বে। এইটুকু নিশ্চয়তা দিতেই পারি এবং এই ধরনের আলোচনা তারা করে ফেলেছে। অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে আর কখনো তারা কোনো সিদ্ধান্ত নেবে না এবং বাংলাদেশ ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, নইলে সেনাবাহিনী সহ বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক বিশ্বে ক্ষুণ্ণ হয়ে যাবে। এবং যেটা হয়ে গেছে অলরেডি, আনুষ্ঠানিকভাবে ক্ষুণ্ণ যাতে না হয়, সেনাবাহিনীর উপর যাতে কোনো ধরনের স্যাংশন না আসে, এই ধরনের অসংখ্য বিষয় নিয়ে কথা হয়েছে। ওয়াকারুজ্জামান যে যত কথাই বলুক না কেন, তিনি তো পুরো বাহিনীর সিস্টেমের বিরুদ্ধে যাইতে পারবেন না। সো সেনাবাহিনীর কেউ আর থাকতে চাচ্ছেন না মাঠে, কারণ ইতিমধ্যে তারা যথেষ্ট বিতর্ক সৃষ্টি করে ফেলেছে। গোপালগঞ্জের যে ট্র্যাজেডি, এইসব কিছু মিলিয়ে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে মবের কালচার করে উঠেছে সেনাবাহিনী থাকা সত্ত্বেও, এগুলা অনেক বিতর্কের জন্ম দিয়েছে। সেনাবাহিনী চাচ্ছে না সামনের দিনে আর কোনো বিতর্ক হোক। পুলিশের 3,500 মানুষকে হত্যা করা হয়েছে, সদস্যকে। এটার ক্ষোভ কিন্তু এখনো পুলিশের মধ্যে আছে। আমি মানছি পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু জামাতি পাপেট, বিএনপির পাপেট আছে, তারা কুচক্রী, তারা ষড়যন্ত্রকারী, তারা তাদের দলের পারপাসটাই সার্ভ করবে। কিন্তু যারা সদস্য টাইপের এসআই, কনস্টেবল, এরা কিন্তু ম্যাক্সিমাম ভুক্তভোগী। এখানে কিন্তু কোনো সিনিয়র অফিসারের কিছু হয় নাই। গত বছর জুলাই আগস্টের জঙ্গি উত্থানে যা হয়েছে জুনিয়র অফিসারদের, এই জুনিয়র অফিসার যারা বেঁচে আছে তাদের সহপাঠী হারানোর ব্যথা তাদের মনের মধ্যে এখনো আছে। তারা ওইভাবে প্রেশারাইজ করা ছাড়া তারা গ্রেফতার অভিযানে যাবে না। আপনারা নির্দ্বিধায়, নিশ্চিন্তে, গণতান্ত্রিক উপায়ে আপনাদের কর্মসূচি পালন করেন। আগামী 13 তারিখ ঢাকা লকডাউন কর্মসূচি সফল হোক। এই কর্মসূচি সফলের উপর নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যৎ, এমনটা ভাবছেন? কখনোই না। এই কর্মসূচি মূলত বাংলাদেশের মানুষকে আহ্বান জানানোর জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে, যে আপনারা আসেন, রাস্তায় নামেন, দেশটাকে রক্ষা করেন। এখন কোনো দলের হিসাব হচ্ছে না, এখন হচ্ছে দেশের হিসাব। কারণ এই দেশটা আপনার আমার সবার। এই দেশে আপনারা আমরা সবাই বাস করি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে বেড়ে উঠবে। এই দেশটাকে স্থিতিশীল করা, এদেশের পরবর্তী প্রজন্মের জন্য সবকিছু পথকে খুলে রেখে যাওয়া কিন্তু দায়িত্ব আমাদের। সো দেখেন, সিদ্ধান্ত আপনাদের। ভালো থাকবেন। পারলে সবাই সহযোগিতা করেন যার যার অবস্থান থেকে।